আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা সিভিল কন্ট্রাক্টর হতে চাইছেন বা সিভিল কন্ট্রাক্টর লাইসেন্স বানাতে চাইছেন, আমার কাছে এরকম অনেকগুলো কল আসে যারা সিভিল কন্ট্রাক্টর নিয়ে ইন্টারেস্টেড, সিভিলের উপরে কাজ করতে চায়। কেউ হয়তো বিল্ডিংয়ের কাজ করবে, কেউ রোডসের, কিংবা কেউ হয়তো মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, এই সমস্ত জায়গায় কাজ করার জন্য সিভিলের লাইসেন্স বানাতে চায় বা ইচ্ছা আছে। কোনো কাজ তো আজকে ভাবলো মানে কালকে হবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু ডকুমেন্টস যেটা আছে সেই ডকুমেন্টসটিকে সঠিক সময়ে কিন্তু বানাতে হবে, আর সেটাকে নিয়ে কন্টিনিউয়াসলি আগে এগোতে হবে, তবেই সেই লাইসেন্সটি বানানো সম্ভব। তো লাইসেন্সের যে পেপারগুলি থাকে সিভিল কন্ট্রাক্টর বানাতে গেলে, বা সেই পেপারগুলি আমি কিভাবে বানিয়েছিলাম বা আমার যে ডকুমেন্টসগুলো আছে সেই ব্যাপারে আমি আজকে শেয়ার করব, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে সিভিল কন্ট্রাক্টর লাইসেন্স। এই যে কন্ট্রাক্টর লাইসেন্স যখনই বলা হয়, ফার্স্ট এটাকে বুঝে নিতে হবে যে কন্ট্রাক্টর লাইসেন্স এটা আসছে পরে। ফার্স্ট আসছে একটা ফার্ম, একটা কোম্পানি। ফার্স্ট টার্গেট হচ্ছে একটা কোম্পানিকে তৈরি করা। প্রথম টার্গেট নিতে হবে যে আমি একটা কাজ করতে যাচ্ছি, তো আমাকে ফার্স্ট টার্গেট নিতে হবে যে আমার কোম্পানিটাকে তৈরি করতে হবে। তো কোম্পানিটাকে ফার্স্ট তৈরি করা মানেই আমাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। ট্রেড লাইসেন্স নিয়ে আমাকে সামনের দিকে এগোতে হবে। যখনই আমি ট্রেড লাইসেন্স নেব তখন ডিপেন্ড করবে যে আমি কি পার্টিকুলার কাজের জন্য ট্রেড লাইসেন্সটা নিচ্ছি। তো যদি আমার সিভিল কন্ট্রাক্টরের টার্গেট হয়, তো আমি ট্রেড লাইসেন্সে সিভিল কন্ট্রাক্টরের জেনারেল অর্ডার সাপ্লাই নিতে পারি, সঙ্গে ইলেকট্রিক্যালটাও মার্জ করতে পারি। সেটা ডিপেন্ড করে যখন ট্রেড লাইসেন্স নেওয়া যায়, এটা অফলাইনে হয়, অনলাইনে হয়, আগে অফলাইনে হতো। তো অনলাইন প্রসেসে যখন একটা মিউনিসিপ্যালিটি কিংবা জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি কিংবা পঞ্চায়েত, এই দুটো জায়গার উপরে ডিপেন্ড করে তারা কি কি ক্রাইটেরিয়া প্রোভাইড করছে। দেখা গেল 1 নম্বর পঞ্চায়েত, কোনো একটা পঞ্চায়েত আছে যেখানে সিভিল কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লাইয়ের অপশনটা আছে, কিন্তু সেকেন্ড পঞ্চায়েতে হয়তো দেখা গেল সিভিল কন্ট্রাক্টর আছে উইথ জেনারেল অর্ডার সাপ্লাই, সেটা হয়তো নেই। সিভিল কন্ট্রাক্টর ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর এরকম কিছু অপশন থাকতে পারে। তো যে পঞ্চায়েতের আন্ডারে অনলাইন যখন ট্রেড লাইসেন্স কাটানো যাবে, তখন কিন্তু সেখানে লিস্ট করা থাকবে যে কী কী কাজের ওনারা অফার করছে। তো সেই কাজের উপরে ডিপেন্ড করে আমাদেরকে ফার্স্ট টার্গেট নিতে হবে ট্রেড লাইসেন্সটাকে বাড়ানো। ট্রেড লাইসেন্স যখন হবে তখন সেইটা একটা কোম্পানি তৈরি হয়ে গেল। ফার্স্ট ট্রেড লাইসেন্স বানাতে গেলে সেখানে কোম্পানির নাম একটা কিন্তু চুজ করতে হবে, সেটা বাই নেমে হতে পারে বা কোনো একটা নাম চুজ করা যেতে পারে, প্রপাইটার হোক, পার্টনারশিপ হোক, যে কোনো পরিস্থিতিতে কিন্তু ট্রেড লাইসেন্স ফার্স্ট লাগবে কোম্পানিটাকে প্রেজেন্ট করতে গেলে, ঠিক আছে? এখানে একটা কোশ্চেন উঠে আসছে যে আমরা কোম্পানি নর্মালভাবে আমাদের যে সমস্ত মানুষজন আছে যারা কাজ করতে চায়, একটা হচ্ছে পার্টনারশিপ আর একটা হচ্ছে প্রপার্টারশিপ। এই দুটোর ভিতরে আমাদের কিন্তু অনেকটাই কনফিউজড, আমাদের কী কী করা উচিত, কী কী করা উচিত নয়। তো যদি কোনো একটা কোম্পানির প্রপার্টারশিপ হয়, প্রপার্টারশিপ মানে আমি নিজে একাই ওনার, তো সেক্ষেত্রে আমার প্যান কার্ড আর আমার আধার কার্ড এই দুটো কিন্তু থাকলেই আমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি পার্টনারশিপ করি, আমি আরেকজনের সঙ্গে পার্টনারশিপ করি, তাহলে ফার্স্ট আমাকে আমার প্যান কার্ড, আমার আধার কার্ড, আমার যে পার্টনার হবে তার প্যান কার্ড আর আধার কার্ড একটা জায়গায় করার পরে আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লয়ারকে ধরে একটা উকিলের কাছে গিয়ে একটা নোটারি করতে হবে যে আমরা দুজন মিলে একটা এগ্রিমেন্ট করতে চাইছি যে আমরা পার্টনারশিপ কোন কোন শেয়ারে আমরা পার্টনারশিপটা করছি, ঠিক আছে? এই পার্টনারশিপটাকে করার পরে কিন্তু সেই পার্টনারশিপটা করার পরে আমাদেরকে একটা প্যান কার্ড বানাতে হবে। কার নামে? কোম্পানির নামে। যখন আমি পার্টনারশিপ বানাচ্ছি তখন একটা কোম্পানির নাম চুজ করছি, সেই কোম্পানিতে আমরা দুজন পার্টনার সেটা কিন্তু ফাইনাল করছি, আর সেই নামেই আমাদেরকে কী করতে হবে? একটা প্যান কার্ড বানাতে হবে। প্যান কার্ড বানানো হয়ে গেলে তাহলে দুটো পার্টনারের আধার কার্ড, প্যান কার্ড হলো, দুটো পার্টনারের আধার কার্ড আর প্যান কার্ডের ডিটেলস, সঙ্গে প্যান কার্ড কোম্পানির নামে হলো, ফার্মের নামে প্যান কার্ড হলো, তারপরে সেই ফার্মের নামে ট্রেড লাইসেন্স হবে। আর যদি প্রপার্টারশিপ ফার্ম হয় তাহলে ডাইরেক্ট ওই প্যান কার্ডের এগেন্সে কী হবে? ট্রেড লাইসেন্স হয়ে যাবে, ঠিক আছে? ট্রেড লাইসেন্স হয়ে যাবে। ট্রেড লাইসেন্স হয়ে যাওয়ার পরেই মেন হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সের পরে কিন্তু সমস্ত খেলা শুরু, মানে বাকি ডকুমেন্টসগুলো বানাতে হবে। ট্রেড লাইসেন্সের পরে আমাদের কী কী ডকুমেন্টস বানাতে হবে? প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স সেটাও কিন্তু অনলাইন হয়, বা অনেক কনসালটেন্সি আছে যারা সেটাকে বানায়। কারোর প্রয়োজন মনে হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, আমি যতটা জানি তাদেরকে শেয়ার করব। কিন্তু বাকি পিট্যাক্স যেটা হচ্ছে অনলাইনে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, যার মাধ্যমে দেখে কিন্তু নিজেরাই পিট্যাক্স কাটানো যাওয়া সম্ভব। পিট্যাক্স করতে গেলে একটা মেজর প্রবলেম হয়, ওদের সাইডটা অনেক সময় ডাউন থাকে। এই জন্য হতে পারে যে দিনের দিন পিট্যাক্স হয়ে গেল, আবার দেখা গেলো 15 দিন 20 দিন টাইম লাগতে পারে, অ্যাপ্লিকেশন করে হোল্ড হয়ে পড়ে থাকতে পারে, ঠিক আছে? তো এটা প্যানিকের কোনো ব্যাপার নেই, সবারই ক্ষেত্রেই হয়। আবার এটাকে
নর্মালাইজও হয়ে যায়। তো পি ট্যাক্স হওয়ার পরে প্রফেশনাল ট্যাক্স, এটা হয়ে গেল প্রফেশনাল ট্যাক্স সার্টিফিকেট, সেটা ট্রেড লাইসেন্স করার পরে তারপরে কি করতে হবে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিতে হবে কোম্পানির নামে, কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কারণ অনেকে সেভিংসে বিজনেস করে, সেভিংসে বিজনেস করা ঠিক নয়, কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু করা উচিত। তারপরে যেটা করবে সেটা হচ্ছে যে জিএসটি। জিএসটি কেন করবে, কোনো একটা সিভিল কন্ট্রাক্টর যদি কেউ হতে যায়, সে প্রথম কোথাও কাজ করতে যাবে বা কোনো পঞ্চায়েতের সঙ্গে কথা বলে ছোট একটা কাজ 10,000 20,000-এর একটা কাজ নিল, সেই বিলটা যখন করতে যাবে তখন কিন্তু তাকে জিএসটিটা দরকার। জিএসটি নাম্বার যদি না থাকে তাহলে সে কোনো জিনিস পারচেস করতে গেলে সেটা জিএসটি ছাড়া পারচেস করতে হবে। আবার কোনো জিনিস তারা যখন সেল করবে তখন তাকে জিএসটি ছাড়াই তাদেরকে সেল করতে হবে। তো এই জায়গাটাতে কি হচ্ছে, জিএসটি ছাড়া যখন আমরা বিল দিয়ে কাজটা করতে যাব সেটা কিন্তু সঠিক হবে না, এই জন্য জিএসটি কিন্তু নেওয়া বাধ্যতামূলক। তো জিএসটি কখন নেবে, ট্রেড লাইসেন্স হলো, প্রফেশনাল ট্যাক্স হলো, জিএসটি নিতে হবে। জিএসটি নেওয়ার পরে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে একটা কমপ্লিট সেট হয়ে গেল, অলরেডি কিন্তু ট্রেড লাইসেন্স হওয়াতে একটা কোম্পানি হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে বেসিক যে আমি যা ইনকাম করি তার উপরে প্রত্যেক বছরের একটা প্রফেশনাল ট্যাক্স আমি পে করছি, এই জন্য প্রফেশনাল ট্যাক্স সার্টিফিকেট আমি বানালাম। তো লিগালি আমার ঠিক আছে। এরপরে কি আসছে, জিএসটিটা কেন করলাম, কারণ আমাদের কাজ করতে গেলে আমাদের জিএসটিটা দরকার হবে। জিএসটিও কিন্তু আমি বলে রাখি এটা অনেক কনসালটেন্সি আছে যারা বানায়, কিংবা নিজেরাও কিন্তু করতে পারবে। মনে যদি কেউ করে যে আমি নিজে করবো, তাহলে কিন্তু সে নিজে করতে পারে। অনলাইনে কিন্তু জিএসটি কীভাবে অ্যাপ্লিকেশান হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু দেওয়া আছে। বেসিক ডকুমেন্টস যে জায়গার উপরে করবে সেই জায়গাটার মানে পুরো ডিটেলস, সঙ্গে ফটো লাগে, সামান্য আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসই কিন্তু এগুলো হয়, সম্ভব হয়। নিজেরা চাইলেও করা যায়, নাহলে কোনো কনসালটেন্সির থ্রুতে করতে হয়। আমি সাজেস্ট করব নিজেদেরকে একটু তাগিদা নিয়ে করা উচিত, কারণ আমাদের যারা নতুন কন্ট্রাক্টর হবে তাদের কি হবে, বাল্ক অ্যামাউন্টের ইনভয়েস হবে না, বাল্ক অ্যামাউন্টের কাজও হবে না, তারা শুরু করছে শুরুতেই। তো যখন তারা শুরু করছে তখন তাদেরকে যদি নিজেরা সেই জিএসটিটা ফিল করে, তাহলে কারোর উপর ডিপেন্ডেবল হতে হবে না, সামান্য ছোটো ছোটো কাজগুলো নিজেরা শিখতে পারবে, আর সেক্ষেত্রে বেনিফিট তাদের নিজেদেরই হবে। তো তাছাড়া কেউ যদি মনে করে আমি কোনো কনসালটেন্সিতে করাবো, তাদেরকে দিতে পারে, তাদের উপর ডিপেন্ডেবল হয়ে যেতে হয় যে আমার বিলটা এই মাসে কতগুলো বিল এসছে, আপনি আমাকে ফলো আপ করুন। কিংবা দেখা গেল যে আমি হয়তো 5 রকম আইটেম, আমি কোনো মেটেরিয়ালস আমি পারচেস করেছি যেখানে জিএসটি বিল ছিল, এবার সেটা তো আমার ক্রেডিট, জিএসটি ক্রেডিটে আমাকে শো করবে, হয়তো 5টা আইটেমে 500 টাকা করে জিএসটি আমি এক্সট্রা পে করেছি, সেটা আমার অ্যাকাউন্টে শো করার কথা। এবার কি হচ্ছে, দেখা গেল যে 3 জন শো করিয়েছে, 2 জন অ্যাকাউন্টে আমার ঢোকেনি, কারণ ওরা জিএসটি ফিল আপ করেনি, আমাকে তো বিল দিয়ে দিয়েছে তারা হার্ড কপি, কিন্তু সফট কপিতে তারা পুট করেনি। ঠিক আছে, তো সফট কপিতে পুট না করানোর জন্য সেটা কি হচ্ছে, আমার হোল্ড হয়ে আছে ওখানে। আমি দেখতে পাবো কখন, যখন আমি নিজে জানবো যে জিএসটিটা আমার ইনপুট ক্রেডিট কীভাবে চেক করতে হয়। তো ইনপুট ক্রেডিট চেক করতে পারলে তবেই কিন্তু আমি আমার পেন্ডিং অ্যামাউন্টটাকে তাদেরকে বলে আমি কিন্তু ক্রেডিট করাতে পারবো। কারণ না হলে আমি যখন আবার ফার্দার বিল করবো কাউকে জিএসটি নাম্বার দিয়ে, তখন কি হবে, কারণ আমার ওই টাকাটা আমার মাইনাস হবে। তাহলে যদি আমি 5টা আইটেম কিনি তাহলে 2,500 থাকছে, 3টে আইটেমে যদি ওরা পয়সা দেয় তাহলে 1,500 হচ্ছে, তাহলে 1,000 টাকার আমার কিন্তু আমাকে নিজেকে কিন্তু আবার কিন্তু পকেট থেকে পে করতে হবে জিএসটিকে। তো সুতরাং এটা কিন্তু অনেক কোম্পানির ক্ষেত্রে লস। তো খুব সাবধানে এই কাজটাকে কিন্তু করতে হবে। জিএসটির মেইন যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে যে চেষ্টা করতে হবে নিজে, নাহলে কনসালটেন্সির মাধ্যমে। তারপরে যে পয়েন্টগুলো আসবে সেটা হচ্ছে যে এমএসএমই সার্টিফিকেট। এমএসএমই সার্টিফিকেট কেন করি আমরা, এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন বলা হয়। এমএসএমই সার্টিফিকেট কেন করা হয়, অনেক ফার্ম থাকে যাদের লোনের প্রয়োজন হয় কোনো কাজ করতে গেলে, তখন এমএসএমই রেজিস্ট্রেশন থাকলে তাদের লোন পেতে অনেক ইজি হয়, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিমের ভিতরে আসছে। তো এমএসএমই সার্টিফিকেট ইজিলি করা যেতে পারে অনলাইন প্রসেসে। আমি অবশ্য আমার এমএসএমই সার্টিফিকেট নিজে করিনি, আমার ব্যাংকের লোনের ব্যাপারে যখন অ্যাপ্লাই করেছিলাম ব্যাংক থেকে অ্যাপ্লাই করে দিয়েছিল, ওরা সামান্য টাইম লেগেছে, ওরা কিন্তু অ্যাপ্লাই করেছে, একটা ওটিপির মাধ্যমে কিন্তু এমএসএমই সার্টিফিকেট সম্ভব। তো আমি ওটা আমার যেহেতু প্রয়োজন পড়েনি, আমি মাথা কামাইনি, দরকার হলে কিন্তু করা যেতে পারে। তো এমএসএমই সার্টিফিকেট করতে পারা যাবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা আইটি ফাইল। আইটি ফাইল হচ্ছে প্রত্যেক বছর যা আমার ইনকাম ট্যাক্স আসবে সেই তারপর একটা ফাইল করতে হবে। যদি পার্টনারশিপ ফার্ম হয় তাহলে কিন্তু কোম্পানির নামে হবে, পার্টনারশিপ ফার্ম হলে কোম্পানির নামে হবে, তার হিসাব ক্যালকুলেশন কিন্তু আলাদা। ঠিক আছে, প্রপার্টিশিপ যদি ফার্ম হয় তাহলে কিন্তু প্রপার্টিশিপ মানে নিজে একজন, মানে আমি নিজে, আমার প্যান কার্ডের উপর আইটি ফাইল হবে। তো আমি যখন আমার প্যান কার্ডের উপর আইটি ফাইল হবে, বেসিক আমি যেটা জানি যে আইটি ফাইলের বছরের শেষে একটা হিসাব ক্যালকুলেশন করে একটা প্রফিটের উপরে ট্যাক্স দিতে হয়। তো মেন ব্যাপার হচ্ছে আইটি ফাইল লাগে। এটা যখন আমরা অনলাইন, মানে আমরা কন্ট্রাক্টর, সিভিল কন্ট্রাক্টর কেন বানাচ্ছি,
সিভিল কন্ট্রাক্টর বানাচ্ছি কারণ অনেক অনলাইন টেন্ডার আমরা যেন সাবমিট করতে পারি, ঠিক আছে। তো টেন্ডারে যখন আমি পার্টিসিপেট করতে যাব, ওনারা দেখতে চাই যে তোমার 3 বছরের প্রিভিয়াস 3 বছরের আইটি ফাইল সাবমিট করো, কারণ 3 বছরে আমি কি ব্যালেন্স শিট আমার আছে, কি ব্যালেন্স শিট টোটাল আইটি ফাইল আমার টোটাল বছরের যা কারেন্ট অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট হবে সেটা, বা কারেন্ট অ্যাকাউন্টে যে ট্রানজ্যাকশন হবে সেটা কিন্তু শো করবে ওখানে, যে আমার কী ট্রানজ্যাকশন হচ্ছে, জিএসটিতে কী মাল কিনেছি, কী মাল বেচেছি, কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে, কত প্রফিট হয়েছে, কত অ্যাসেট আছে, সব আমার আইটি ফাইলে দেওয়া আছে। তো ওই 3 বছরের আইটি ফাইলে টোটাল আমার কোথায় উঠবে, আমার উঠবে সেটা হচ্ছে যে 3 বছরের আইটি ফাইলের ভিতরে, সেটা কিন্তু ব্যাংকে শো করাতে হবে, ঠিক আছে। ব্যাংক থেকে যখন আমার ওটা ক্লিয়ার হবে তখন কিন্তু আমি যখন টেন্ডার সাবমিট করতে যাব, সেই টেন্ডারের ওখানে কিন্তু এই আইটি ফাইলটাকে প্রয়োজন হয়। তো আইটি ফাইলটাকেও কিন্তু আমাদের করা প্রয়োজন আছে। এরপরে আর একটা লাগে টেন্ডারের ক্ষেত্রে, যারা সিভিল কন্ট্রাক্টর, ডিজিটাল সাইন সার্টিফিকেট, শর্টে আমরা বলি ডিএসসি। ডিএসসি একটা পেন ড্রাইভের মতন থাকে, যেখানে সফট কপিতে প্যান কার্ড, আধার কার্ডের লিঙ্ক করা থাকে। কিছু প্রাইভেট কোম্পানির থ্রুতে এই কানেকশনগুলো, মানে এই সব, মানে এই ট্রানজ্যাকশনের ব্যাপারটাকে, মানে ট্রানজ্যাকশন নয় ঠিক, এটাকে কী বলবো আমি, মানে এই সফট কপিটা তৈরি করা হয় যেটা ডিজিটালি সার্টিফাইড থাকে, আমার প্যান কার্ড, আমার আধার কার্ড, ওটার ভ্যালিডিটি থাকে কিছুদিন। কোনো কোনো ডিএসসি কোম্পানি 2 বছরের জন্য দেয়, 1 বছরের জন্য দেয়, 3 বছরের জন্য দেয়। কারণ ওই ডিএসসি থাকলেই আমি যখন অনলাইন ই টেন্ডারে পার্টিসিপেট করব, ই টেন্ডার মানে ডব্লিউবি যে ই টেন্ডারিংয়ের যে সাইটটা আছে, সেই সাইটে যখন আমি ঢুকতে যাব, সেখানে তখন কিন্তু ফার্স্ট আবার ওই ডিএসসির যে পেন ড্রাইভ সেটা লাগবে, নাহলে কিন্তু আমি ওখানে পার্টিসিপেট করে ঢুকতেই পারবো না, ঠিক আছে। তো ঢুকতে না পারলে আমার কি টেন্ডার বেরোচ্ছে আমি দেখতে পারবো না, যেটা ডিএসসি কিন্তু প্রত্যেকটা কন্ট্রাক্টের জন্য প্রয়োজন। তো কন্ট্রাক্টর লাইসেন্স বানালে, সিভিল কন্ট্রাক্টর লাইসেন্স বানালে বা আদার্স কন্ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু ডিএসসিটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে যে দুটো পয়েন্ট আসবে, আরও দুটো নাম আমি বলবো, সেটা হচ্ছে পিএফ অ্যান্ড ইএসআই। পিএফ আর ইএসআই এর যেটা বেসিক রুলস আমি যেটা জানি, পিএফ এর রুলস হচ্ছে যদি কোনো একটা কোম্পানি কোনো একটা সময় ম্যাক্সিমাম 20টা এমপ্লয়িকে কাজ করায়, তার পিএফ নেওয়া বাধ্যতামূলক। এটা রেগুলার পিএফ যারা মেনটেন করছে তাদের, এটা এমপ্লয়ীদের জন্য। আর যদি ভলেন্টারি পিএফ কোনো কোম্পানি নিতে চায়, তাহলে 10 জন এমপ্লয়ি মিনিমাম কাজ করলে তখন কিন্তু পিএফের আওতায় সে যাবে। তো কোনো কোম্পানি ধীরে ধীরে যখন কাজ বাড়াবে তখন কিন্তু পিএফে যাবে। আর ইএসআই, ইএসআই হচ্ছে ইন্স্যুরেন্স এমপ্লয়ীদের জন্য, যেটাতে মিনিমাম 10টা এমপ্লয়ি কাজ করলে ইএসআইটা কিন্তু ম্যান্ডেটরি। তো যখন কাজটা আস্তে আস্তে বাড়বে তখন কিন্তু পিএফআই অ্যান্ড ইএসআই এর প্রয়োজন পড়বে, বা কোনো কোনো টেন্ডারের ক্ষেত্রে যদি পিএফ ইএসআই দরকার হয়, তাহলে পিএফ আর ইএসআই এর জন্য রেজিস্ট্রেশন করতে হয়। সেটা একসঙ্গে একটাই সাইট থেকে রেজিস্ট্রেশন হয়, পিএফ আর ইএসআই একসঙ্গে, কিংবা চাইলে শুধু ইএসআই রেজিস্ট্রেশন করা যাবে, পিএফ না করলেও চলবে, আবার পিএফ রেজিস্ট্রেশন করা যাবে, ইএসআই না করলেও চলবে। সেটাও কিন্তু ইউটিউব থেকে পাওয়া যাবে, সিম্পলি ইউটিউবে মেরে দাও পিএফ ইএসআই রেজিস্ট্রেশন সাইট বললে দিয়ে দিলে পুরোভাবে ডিটেলস ওরা দিয়ে দেবে, কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কত টাইম লাগবে। 7 থেকে 10 দিনের ভিতরে পিএফ আর ইএসআই রেজিস্ট্রেশন কপি কিন্তু বেরিয়ে যাবে, এই জন্য ভয়ের কোনো ব্যাপার নেই। এরপরে আর একটি পয়েন্ট থাকবে যেখানে আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে লাগে, সেটা হচ্ছে যে লেবার লাইসেন্স। যেমন স্যার লেবার লাইসেন্স লাগে, ঠিক আছে। তো লেবার লাইসেন্স যদি লাগে, লেবার লাইসেন্স হয় ডিস্ট্রিক্ট থেকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে লেবার অফিস আছে, লেবার লাইসেন্স অফিস আছে, সেখান থেকে কিন্তু লেবার লাইসেন্স বের করতে হয়। সেটা ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে, মানে আমি একটা কোনো কাজ পেলাম, তারপরে আমাকে সেই পেপারটাকে করতে হয় সেই লাইসেন্সিং অফিস থেকে। এটাতে বেশি ডিটেলস আমার জানা নেই, কারণ এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ করে, আমার নিজেরও লেবার লাইসেন্স দরকার পড়েনি, তো সুতরাং এটা নিয়ে আমি অতটা মাথা ঘামাইনি। তো মোদ্দা কথা হচ্ছে যে যদি কেউ সিভিল লাইসেন্স বানাতে যায়, আমি বলবো প্রত্যেকটা ডকুমেন্টস নিজে বানাতে পারে, কারণ আমার ডকুমেন্টস আমি নিজে রেডি করেছি যখন আমি কিছুই জানতাম না। তারপরেও যদি কারোর মনে হয় যে না আমাকে কোনো কনসালটেন্সির মাধ্যমে যেতে হবে, তাহলে ডাইরেক্ট কোনো কনসালটেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারে, কিংবা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারে। প্রত্যেকটাতে কী কী রেট ওয়াইজ আমরা কাজ করি, ট্রেড লাইসেন্স বানাতে গেলে যে রেট আছে, গভর্নমেন্ট ফিজ তার উপরে হয়তো 500-700 টাকা চার্জ হবে, পি ট্যাক্স যেটা আছে গভর্নমেন্ট ফিজের যেটা লাগবে তার উপরেও 400-500-700 টাকা চার্জ হবে। এমএসএমই সার্টিফিকেটও সেম। পিএফ ইএসআই মোটামুটি 8 থেকে 10,000 কি 12,000 টাকা চার্জ করতে পারে। জিএসটিতে 2,500 থেকে 3,000 টাকা চার্জ করতে পারে। আইটি ফাইল করলেও 1,000 থেকে 1,200 টাকা কি 1,500 টাকা চার্জ করতে পারে। ডিএসসির ক্ষেত্রেও 1,500, 1,200, 2,000 টাকার মতন চার্জ করতে পারে। মোটামুটি একটা সিভিল কন্ট্রাক্টরের যে আমরা পেপার কনসালটেন্সির মাধ্যমে করাই, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 20,000 টাকার একটা প্যাকেজ থাকে, যে এই যত রকম ডকুমেন্টস আছে আমরা কিন্তু এটাকে বানাতে পারবো। তো যারা সিভিল কন্ট্রাক্টর লাইসেন্স বানাতে চাইছে তাদেরকে কিন্তু ভালো করে বলছি, যে আরেকবারও বলছি আর বারবার বলছি, যে নিজে ফোকাস করো, নিজে চেষ্টা করো নিজে করার। তাহলে তোমাকে প্রথম তো ফার্স্ট কাউকে টাকা দেওয়ার দরকার পড়বে না। আর সেকেন্ড হচ্ছে কিছু কিছু কাজ আছে যেমন জিএসটি, যেটা তোমাকে কিন্তু প্রত্যেক মাসে ফাইল করতে হবে। জিরো বিল হলেও তোমাকে কিন্তু জিরো ফাইল করতে হবে, ঠিক আছে।
তো তোমাকে ফাইল কিন্তু তোমাকে করতেই হবে। তো তুমি যদি নিজে জেনে যাও তাহলে কারোর উপর তোমাকে ডিপেন্ডেবল হতে হবে না। তো এরপরেও যদি দরকার পড়ে তাহলে কন্ট্যাক্ট করতে পারো, আমরা সেই ব্যবস্থাগুলো করতে পারবো। আর সিভিল কন্ট্রাক্টরের আর একটা মেন পয়েন্ট হচ্ছে যেটা কাজ করতে গেলে লাগে, সেটা ক্রেডেনশিয়াল আমি বা আমাদের কারোর পক্ষে সম্ভব নয় ক্রেডেনশিয়াল দেওয়ার। ক্রেডেনশিয়াল একমাত্র কাজ করলেই পাওয়া যায়। তো লোকাল বডি যারা আছে, পঞ্চায়েত বা জেলা পরিষদ, তাদের যারা টেন্ডারিং টিম আছে বা টেন্ডারিং ডিপার্টমেন্ট আছে, ওনাদের সঙ্গে কথা বলে কী করতে হবে, ক্রেডেনশিয়ালের ব্যাপারে কিছু ছোটো ছোটো কাজ নিয়ে ক্রেডেনশিয়াল বানাতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে যে আজকের পয়েন্ট, সেটা হচ্ছে যে সিভিল কন্ট্রাক্টর লাইসেন্স কারা বানাতে চাইছে তাদের জন্য। আশা করছি প্রত্যেকটা পয়েন্ট আমি বোঝাতে পেরেছি। এরপরও যদি কিছু অসুবিধা হয় কমেন্ট করতে হবে, কিংবা আমার নাম্বার তো থাকবেই, ডাইরেক্ট ফোন করলে আমি যতটা পারবো ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ।